জাপানের টোকিও শহর থেকে আসা একটি ফ্লাইট টেক অফের মাত্র 15 মিনিট পরে 24,000 ফুট উচ্চতায় উড়তে থাকাকালীন এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিমানের পেছনের অংশ ছিঁড়ে যায়। এক মুহূর্তের মধ্যে বিমান নিয়ন্ত্রণ হারায় এবং শুরু হয় ভয়ঙ্কর অবতরণ। বিমানটি 524 জন যাত্রী নিয়ে ঘন্টায় 900 কিলোমিটার বেগে আকাশে ঘুরপাক খেতে খেতে নিচের দিকে নামতে থাকে। পাইলটরা সর্বোচ্চ চেষ্টা করেছিল প্লেনটিকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আফসোস, শেষ পর্যন্ত বিমানটি জাপানের মাউন্ট অসুতাকা নামের পাহাড়ের ঢালে গিয়ে ভয়ানকভাবে ক্র্যাশ করে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন 524 জন যাত্রীর মধ্যে 4 জন বেঁচে গিয়েছিলেন। না তারা কল্পনা করতে পেরেছিল, না আপনারা এখন কল্পনা করতে পারবেন সেদিন এই বিমানটির সাথে কি ঘটেছিল। এই ঘটনাটি ছিল জাপানের টোকিও বিমান বাহিনীর ফ্লাইট 123 এর হৃদয় বেদনাদায়ক এক সত্য ঘটনা। আসুন আজকের ভিডিওতে জেনে নেই সেদিন বিমানটির সাথে কি হয়েছিল। JA8119 রেজিস্টার্ড করা এই বিমানটি বোয়িং 747 সিরিজের। 1974 সালে জাপান এয়ারলাইন্সে সরবরাহ করা হয়েছিল এটি। দুর্ঘটনার আগে এই বিমানটি প্রায় 18,000 কিলোমিটার ভ্রমণে 25,000 ঘন্টা ভ্রমণ সম্পন্ন করে। 1978 সালে 2 জুন জাপানের ইটামি এয়ারপোর্ট থেকে বিমানটি টেক অফের সময় বিমানের পেছনের অংশটি রানওয়ের সাথে ধাক্কা খেয়ে ফেটে গিয়েছিল। এই দুর্ঘটনার কারণে বিমানের পেছনের অংশ চাপ বাল্ক হেডটির ব্যাপক ক্ষতি হয়েছিল। এরপর বিমানটি মেরামত করে আবার নিয়মিত ফ্লাইট পুনরায় শুরু করে। যদিও মেরামত করা হয়েছিল, কিন্তু সঠিকভাবে মেরামত করা হয়নি। এর ফলে বিমানের চাপ ভারসাম্যহীন হয়ে পড়ে এবং ফাটলটি ধীরে ধীরে বড় হচ্ছিল। কেউ কল্পনা করতে পারেনি এই ছোট্ট ফাটলটি একদিন টাইম বোমের মতো ব্লাস্ট হয়ে শত শত মানুষের জীবন কেড়ে নিতে পারে। 12 আগস্ট 1985 সালে জাপানের হ্যানেদা এয়ারপোর্টে ফ্লাইট 123 টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। এই ফ্লাইটটি জাপানের টোকিও থেকে টেক অফ করেই ওসাকায় ল্যান্ড করবে। এক এক করে 509 জন যাত্রী এবং 15 জন ক্রু সদস্য প্লেনে প্রবেশ করেন। সেদিন জাপানে পূর্বপুরুষদের আত্মাকে স্মরণ করার জন্য ইবন নামে একটি উৎসবের কারণে ছুটির দিন ছিল। ফলে প্লেনের প্রতিটি সিট যাত্রী দিয়ে পূর্ণ হয়েছিল। প্লেনে ভ্রমণ করা যাত্রীদের অধিকাংশ লোকেই ছুটির দিন কাটাতে তাদের নিজেদের শহরে যাচ্ছিল। ককপিটে 39 বছর বয়সী ফার্স্ট অফিসার ইউতাকা সাসি, যার মাধ্যমে এই প্লেনটি আজকে উড়ানো হবে। তিনি গত 6 বছর ধরে বোয়িং 747 এর 4000 ঘন্টার বেশি উড়ানোর অভিজ্ঞতার পর আজ প্রথম অফিসার হিসেবে অবতরণ করলেন। এটা ইউতাকা সাসির জন্য এক ধরনের পরীক্ষা ছিল। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে বোয়িং 747 এর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে 49 বছর বয়সী ক্যাপ্টেন মাসামি তাকাহামা আজ ফার্স্ট অফিসারের উপর নজর রাখার জন্য বসেছিলেন, যার ফ্লাইট আওয়ার ছিল 12,000 ঘন্টারও বেশি। সাথে 2 পাইলটের ঠিক পেছনে ছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার 46 বছর বয়সী হিরোশি ফুকুদা। 10,000 ঘন্টার বেশি উড়ানোর সময় অভিজ্ঞতা সম্পন্ন ফ্লাইট ইঞ্জিনিয়ার। আজ এই বিমানে হিরোশি ফুকুদার এটি 3য় ভ্রমণ ছিল। সকাল থেকে হিরোশি এই ফ্লাইটের ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল। প্রায় 6:05 ফ্লাইট 123 ডিপার্চার গেট থেকে রোল অফ শুরু করে ধীরে ধীরে রানওয়ের দিকে এগিয়ে যেতে থাকে। সন্ধ্যা 6:12 ফার্স্ট অফিসার ইউতাকা সাসি রানওয়ে থেকে বিমানটি টেক অফ করে। টোকিও থেকে এই ফ্লাইট মাত্র 1 ঘন্টার ছিল। ফ্লাইটটি এত সংক্ষিপ্ত ছিল যে বিমানটি টেক অফের পর 24,000 ফুট উচ্চতায় পৌঁছানোর সাথে সাথে নিচের দিকে নামাতে হবে ল্যান্ডিং করার জন্য। সেদিন জাপানে বেশিরভাগ স্থানে হালকা বৃষ্টি সাথে বাতাস ও ঝড়ের সম্ভাবনা ছিল। ফলে পাইলটরা ঝড়ের কবল থেকে বাঁচার জন্য ফ্লাইট 123 এর রুট কিছুটা পরিবর্তন করে দক্ষিণ সমুদ্রের উপর দিয়ে ফ্লাই করার পরিকল্পনা করে। স্বাভাবিক প্রক্রিয়া অনুসারে যখন একটি প্লেন ভূমি থেকে যত উচ্চতা বৃদ্ধি করতে থাকে, ততই সেই উচ্চতায় বাতাস হালকা হওয়ার কারণে প্লেনের ভেতরে বাতাস হালকা হতে থাকে, যা আমাদের শ্বাস নিতে সমস্যা করে। আর এ কারণে বিমানের একটি নিজস্ব চাপ ব্যবস্থা থাকে যা বাতাসকে পাম্প করে নিয়ন্ত্রণ করে। সেদিন যখন প্লেনটি ধীরে ধীরে 24,000 ফুট উচ্চতায় উড়তে ছিল এবং ক্যাবিনের ভিতরে ইঞ্জিনের মাধ্যমে বাতাসকে পাম্প করে প্রবেশ করানো হচ্ছিল, তখনই সেই বাতাস প্লেনের পেছনের অংশে, অর্থাৎ যেখানে 7 বছর আগে প্লেনের ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই অংশে চাপ তৈরি করছিল। আর এভাবে যখন প্লেনের ক্যাবিনে চাপ বৃদ্ধি করা হয়, তখনই হঠাৎ প্লেনের পেছনে একটা বড় অংশ বিস্ফোরিত হয়।
আর এই বিস্ফোরণটি এত বড় হয় যে প্লেনের টেল ও বাল্কহেড কম্পার্টমেন্ট ছাড়াও রাডার অক্সিলারি পাওয়ার ইউনিট এলিভেটর সহ প্লেন থেকে ভেঙে উড়ে যায়। কেবিনের ভেতরে প্রেসারের কারণে যাত্রীদের ল্যাগেজ এবং প্লেনের কিছু অংশ প্লেনের ভেতর থেকে বাহিরে বেরিয়ে যায়। বিস্ফোরণের ফলে কেবিনের ভেতর এয়ার প্রেসার সাথে সাথে কমতে শুরু করে, ফলে কেবিনে অক্সিজেন মাস্কগুলি নেমে আসে এবং ফ্লাইট এয়ার হোস্টেসরা তাৎক্ষণিকভাবে সমস্ত যাত্রীকে অক্সিজেন মাস্ক এবং সিট বেল্ট লাগানোর জন্য বলে। এই সব দেখে ক্যাপ্টেন তৎক্ষণাৎ ট্রান্সপন্ডারে ৭৭০০ ট্রেস সিগন্যাল ট্রান্সপন্ডার করেন, যার কাজ হলো এটিসি টাওয়ার এবং আশপাশে উড়তে থাকা সব প্লেনকে জানানো যে এই প্লেনে কোনো বড় ধরনের বিপদ দেখা দিয়েছে। ক্যাপ্টেন সাথে সাথেই ফার্স্ট অফিসারকে বললেন, প্লেন ঘুরিয়ে টোকিওর দিকে ফিরে চলো। ফিরে যাওয়ার জন্য যখনই ফার্স্ট অফিসার প্লেনটাকে ডান দিকে ঘোরাতে গেলেন, তখনই প্লেনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে লাগলো এবং একদিকে ঝুঁকে দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছিল। ফার্স্ট অফিসার তার পুরো শক্তি দিয়ে প্লেনটাকে সোজা করার চেষ্টা করেছিলেন, কিন্তু যতই চেষ্টা করেন প্লেনটা আর সোজা রাখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন প্লেনের সব সিস্টেম একসাথে বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই ফ্লাইট ইঞ্জিনিয়ারের চোখ সামনের কন্ট্রোল প্যানেলে পড়ে। এক এক করে সব হাইড্রোলিক প্রেসার মিটারগুলো শূন্য দেখাতে শুরু করে। ফ্লাইট ইঞ্জিনিয়ার এর সাথে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারও বুঝে গেলেন প্লেনের সমস্ত হাইড্রোলিক সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। কোনো প্লেনে হাইড্রোলিক সিস্টেম ফেল হওয়ার মানে হলো মৃত্যু, কারণ তখন প্লেনকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। একটি প্লেনের লেজের অংশে থাকা রাডারই প্লেনের দিক অর্থাৎ ডিরেকশন এবং উচ্চতা নিয়ন্ত্রণ করে। হাইড্রোলিক সিস্টেমের সাহায্য ছাড়া প্লেনের দিক পরিবর্তন করা বা উচ্চতা কমানো বাড়ানো অসম্ভব। এখন এই প্লেনটি একটি ডানা ভাঙ্গা পাখির মতো সম্পূর্ণ ভারসাম্য হারিয়ে ডান বা বাম দিকে তীব্রভাবে দুলতে শুরু করে। এভিয়েশনের ভাষায় প্লেনের এভাবে ডুলে ওঠাকে বলা হয় ডাক রোল। দুই পাইলটই তাদের সমস্ত শক্তি দিয়ে প্লেনটাকে সোজা রাখার চেষ্টা করছিলেন, কিন্তু সমস্যাটা শুধু সোজা রাখাই ছিল না। হাইড্রোলিক সিস্টেম ব্যর্থ হওয়ার কারণে প্লেনের এভিয়েটরও কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে প্লেন কখনো হঠাৎ হাজার হাজার ফুট নিচে পড়ে যাচ্ছিল, আবার কখনো আচমকা উপরে উঠে যাচ্ছিল। প্যাসেঞ্জার কেবিনে সবার সামনে মৃত্যুকে চোখের সামনে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এমন অবস্থায় অনেক যাত্রী তাদের আপনজনদের জন্য শেষ চিঠি লেখা শুরু করে দেন। এত ভয়ঙ্কর পরিস্থিতিতেও কেবিন ক্রুরা অসাধারণ সাহস নিয়ে যাত্রীদের সিট বেল্ট বাঁধতে এবং অক্সিজেন মাস্ক পরাতে সাহায্য করছিলেন। মৃত্যুকে সামনে দেখেও নিজেদের দায়িত্ব শেষ পর্যন্ত পালন করা সেই সাহসী কেবিন ক্রু সদস্যদের আমরা আমাদের চ্যানেল এবং দর্শকদের পক্ষ থেকে শত শত কৃতজ্ঞতা জানাই। ঠিক সেই সময় ককপিটে অক্সিজেন মাস্ক ছাড়াই পাইলট আর ফ্লাইট ইঞ্জিনিয়ার প্লেনকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মাথায় অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ার কারণে পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ধীরে ধীরে হাইপ্রক্সিয়ার শিকার হতে লাগলেন। হাইপ্রক্সিয়াতে মানুষের মস্তিষ্কের ভাবনা, বুঝে নেওয়ার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবই কমতে থাকে এবং মানুষ ধীরে ধীরে অজ্ঞান হওয়ার দিকে এগোয়। প্লেনের রাডার ভেঙে যাওয়ার কারণে প্লেনের উচ্চতা কমানো বা বাড়ানো খুবই কঠিন ছিল, কিন্তু প্লেনের ইঞ্জিন পাওয়ার এখনও কাজ করছিল এবং সেই শক্তিকেই বাড়িয়ে বা কমিয়ে পাইলট কোনোভাবেই চেষ্টা করছিলেন প্লেনকে দ্রুত উপরে নিচে যাওয়া থেকে রুখে রাখতে। যখনই প্লেন নিচের দিকে হুড়মুড় করে নামতে চাইছিল, পাইলট ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে দিচ্ছিলেন, আর যখনই প্লেন হঠাৎ উপরে উঠতে চাইছিল থ্রাস্ট কমিয়ে দিচ্ছিলেন। এদিকে এটিসি বারবার কল করে প্লেনের ঠিক কী জরুরি পরিস্থিতি হয়েছে তা জানতে চাইছিল, কিন্তু এমন ভয়ঙ্কর অবস্থায় পাইলটদের পুরো মনোযোগ ছিল যেভাবে হোক প্লেনটিকে আকাশে ভাসিয়ে রাখা। তাই ক্যাপ্টেন ফার্স্ট অফিসারকে আদেশ দিলেন, এটিসির কল এখন উপেক্ষা করো, শুধু প্লেনটাকে নিয়ন্ত্রণ রাখার দিকে মনোযোগ দাও। ঠিক তখনই ফ্লাইট ইঞ্জিনিয়ার ইন্টারকমের মাধ্যমে কেবিন ক্রুকে কল করে প্লেনে যে বিস্ফোরণটি হয়েছে সে সম্পর্কে জানতে চান। কেবিন ক্রু ফ্লাইট ইঞ্জিনিয়ারকে জানান প্লেনের বিশাল পেছনের একটি বড় অংশ ভেঙে গেছে এবং সব যাত্রী শুধু অক্সিজেন মাস্কের সাহায্যে শ্বাস নিচ্ছেন। ফ্লাইট ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে বললেন, প্লেন নিচে নামান, নিম্ন উচ্চতায় গেলে যাত্রীরা অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারবে। কিন্তু অক্সিজেন মাস্ক ছাড়া যেভাবেই হোক প্লেন নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় দুই পাইলট হাইপক্সিয়ার কারণে ফ্লাইট ইঞ্জিনিয়ারের কথা স্পষ্টভাবে বুঝতে পারছিলেন না। তাদের মাথা ঝাপসা হয়ে যাচ্ছিল। পাইলটদের লক্ষ্য ছিল যেভাবেই হোক প্লেনটাকে কন্ট্রোল করে তাড়াতাড়ি ল্যান্ড করানো। পাইলটদের এমন অবস্থা দেখে ফ্লাইট ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনকে জোরে ঝাঁকিয়ে নিজের দিকে মনোযোগ আনেন এবং আবার বলেন, অক্সিজেন মাস্ক লাগান আর প্লেনকে নিচে নামাতে হবে এখনই। ফ্লাইট ইঞ্জিনিয়ারের কথায় দুই পাইলট অক্সিজেন মাস্ক পরেন। এরপরেই তাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সামান্য স্বাভাবিক অবস্থায় ফিরে দুই পাইলট সিদ্ধান্ত নেন প্লেনকে যেভাবেই হোক 10,000 ফুট উচ্চতার নিচে নামাতে হবে, যাতে সবাই অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারে। কারণ জরুরি পরিস্থিতিতে কোনো প্লেনে অক্সিজেন সরবরাহ খুবই সীমিত, মাত্র 10 থেকে 15 মিনিটের। তাই ধীরে ধীরে যাত্রীদের মাস্ক
মাস্কেও অক্সিজেন কমতে শুরু করেছিল, ফলে অনেক যাত্রীর অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু পাইলটদের সামনে এখন সবচেয়ে বড় বিপদ ছিল রাডার কন্ট্রোল ছাড়া প্লেনকে কিভাবে নিচে আনা হবে। যদি তারা ইঞ্জিন থ্রাস্ট কমিয়ে নিচে নামতে চান, তাহলে বড় ঝুঁকি ছিল প্লেন স্টল হয়ে সরাসরি ক্র্যাশ করতে পারে। ঠিক তখনই ফ্লাইট ইঞ্জিনিয়ার পরামর্শ দেন ল্যান্ডিং গিয়ার নামানো উচিত, কিন্তু সব হাইড্রোলিক সিস্টেম ফেল হওয়ায় স্বাভাবিকভাবে ল্যান্ডিং গিয়ার নামানো অসম্ভব ছিল। তাই ক্যাপ্টেন বাধ্য হয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং গিয়ার নক ব্যবহার করেন। এই পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার নিজের ওজন ও গ্র্যাভিটির মাধ্যমে নিচে নেমে আসে এবং লক হয়ে যায়। ল্যান্ডিং গিয়ার নেমে যায়, প্লেন কিছুটা নিচে নেমে আসে, কিন্তু ল্যান্ডিং গিয়ারের ড্রাগ ফোর্স প্লেনের দোলন খাওয়া রোলিং মোশন আরও বেশি নিয়ন্ত্রণহীন করে তুলতে থাকে। এবার ক্যাপ্টেন এটিসি টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে জানান, আমরা প্লেনটিকে টোকিও এয়ারপোর্টে ফিরিয়ে আনছি। ক্যাপ্টেনের কণ্ঠে ভয় ও অস্থিরতা শুনেই এটিসি ভালোভাবেই বুঝে গিয়েছিল প্লেনে খুব বড় ধরনের বিপদ হয়েছে। ইঞ্জিন থ্রাস্ট নিয়ন্ত্রণ করতে করতে পাইলট প্লেনটিকে ধীরে ধীরে নিচে নামাতে থাকেন। টোকিও শহরের বাইরে গ্রামীণ এলাকায় মানুষ যখন আকাশে একটি নিয়ন্ত্রণহীন প্লেনকে দুলতে দুলতে উড়তে দেখল, তখন কিছু লোক প্লেনটির ছবি তুলে ফেলল। যদিও অন্ধকার হয়ে আসছিল, তবুও ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছিল প্লেনের রাডার সহ লেজের বড় অংশটি অনুপস্থিত। প্লেন নিচে নামতে থাকায় অক্সিজেন লেভেল বাড়তে শুরু করে, আর এর সাথে সাথে পাইলট এবং যাত্রীদের অবস্থাও কিছুটা উন্নতি হচ্ছিল। দুর্ঘটনার শুরু থেকে প্রথমবার পাইলটদের মাথা কিছুটা পরিষ্কার ছিল এবং তারা পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রাখছিল। প্লেন যত নিচে আসছিল, পাইলটরা সামনে দেখতে পাচ্ছিলেন উঁচু উঁচু পর্বতমালা, যার মধ্যে ছিল মাউন্ট ওসুটাকা এবং আশপাশের পাহাড়গুলো। প্লেনের দিক পরিবর্তন করা অসম্ভব হয় ক্যাপ্টেন তৎক্ষণাৎ ফার্স্ট অফিসারকে নির্দেশ দেন, ইঞ্জিন থ্রাস্ট বাড়াও, প্লেনটাকে উপরে তুলো। ফার্স্ট অফিসার সঙ্গে সঙ্গে ইঞ্জিন থ্রাস্টকে সর্বোচ্চ পাওয়ারে নিয়ে যান এবং পুরো শক্তি নিয়ে প্লেনের নাক হঠাৎ করে খাড়া হয়ে উপরের দিকে উঠতে শুরু করে। এত দ্রুত উপরে উঠছিল যে প্লেনের ক্লাইম অ্যাঙ্গেল 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এত খাড়া অ্যাঙ্গেলেই প্লেন উঠতে থাকায় প্লেন স্টল অবস্থার দিকে যেতে শুরু করে। কন্ট্রোল স্টিক দ্রুত কম্পন করতে থাকে এবং ককপিটে স্টল ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে। দুই পাইলটই জানতেন এখনই কিছু না করলে তাদের সাথে আরও 522 জন মানুষ যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখে পড়বে। ঠিক তখনই ফার্স্ট অফিসার ক্যাপ্টেনকে বলেন, ফ্লাপ নিচে নামাতে হবে, এতে ড্রাগ বাড়বে এবং প্লেনকে লেভেল করা যাবে। হাইড্রোলিক সিস্টেম ফেল হওয়ায় ক্যাপ্টেন ইমার্জেন্সি এপিইউ পাওয়ার ইউনিট ব্যবহার করে ফ্লাপগুলোকে ইলেকট্রিক সিস্টেম দিয়ে নিচে নামাতে থাকেন। এরপর প্লেন আস্তে আস্তে সোজা হতে শুরু করে। বিস্ফোরণের পর প্রথমবার প্লেন সোজাভাবে উড়ে চলছিল। যাত্রীদের মতো পাইলটদের মনেও একটু আশা ফিরে আসে, হয়তো তারা প্লেনটিকে বাঁচাতে পারবে। কিন্তু যেই ফ্লাপগুলো প্লেনকে সোজা করেছিল, সেগুলোই শীঘ্রই বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ডান দিকের ফ্লাপ বেশি নিচে নামায় বাম দিকের ফ্লাপ বেশি লিফট তৈরি করতে থাকে, ফলে প্লেন আবার দ্রুত ডান দিকে ঝুঁকতে থাকে। প্লেনকে সামলানোর জন্য ফার্স্ট অফিসার তৎক্ষণাৎ থ্রাস্ট বাড়ান, কিন্তু ভুলবশত বাম দিকের থ্রাস্ট বাড়িয়ে ফেলেন, ফলে প্লেন পুরোপুরি ডান দিকে কাত হয়ে নিচের দিকে থাকা পর্বতমালার দিকে পড়তে থাকে। এত কম উচ্চতায় প্লেনকে বাঁচানো আর সম্ভব ছিল না। প্লেনের ডান দিকের উইং একটি পাহাড়ে আঘাত করে এবং সাথে সাথে ডান উইং ও সামনে থাকা ইঞ্জিন ছিঁড়ে আলাদা হয়ে যায়। এরপর কয়েকশো কিলোমিটার গতিতে প্লেনটি সামনে থাকা আরেকটি পাহাড়ে ধাক্কা খায়। এটিসি টাওয়ারের লোকেরা নিজেদের অসহায় অবস্থায় রাডার স্ক্রিন থেকে প্লেনটিকে অদৃশ্য হতে দেখছিল মাত্র। তারা বারবার প্লেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। 1 মিনিট পর স্থানীয় এলাকায় উড়তে থাকা একটি জাপানীয় সামরিক বিমান এটিসিকে কল করে জানায় পর্বতমালা থেকে ধোঁয়া এবং আগুন উঠছে। এরপর নিশ্চিত হয়ে যায় ফ্লাইট 123 ক্র্যাশ করেছে। দুর্ঘটনাটি এতটা ভয়াবহ হয়েছিল যে জাপান সরকার মনে করেছিল হয়তো কেউই জীবিত আর নেই। খারাপ আবহাওয়া ও অন্ধকারের কারণে রেস্কিউ হেলিকপ্টার পাঠানো তাদের কাছে অতিরিক্ত ঝুঁকি মনে হচ্ছিল। তাই দুর্ঘটনার 12 ঘন্টা পর পরদিন সকালে উদ্ধার দল ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ভাবছিল সম্ভবত কেউই বেঁচে নেই, কিন্তু সেখানে পৌঁছে দেখা যায় 524 জনের মধ্যে 4 জন এখনও জীবিত। 4 জন আহত যাত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। যদি উদ্ধার দলকে দুর্ঘটনার পরপরই পাঠানো হতো, তাহলে আরও অনেক আহত মানুষকেই বাঁচানো সম্ভব হতো। মানব ইতিহাসে এটি ছিল একটি প্লেন দুর্ঘটনার একক প্লেনে মারা যাওয়া
মানুষের সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দুর্ঘটনা। দুর্ঘটনার পরপরই বোয়িং তাদের প্লেনের ডিজাইনে বড় পরিবর্তন আনে, যাতে কেবিন প্রেসার বাড়লে প্লেনের লেজের কাঠামো আর কখনো এভাবে না ভেঙে যায়। জাপান এয়ারলাইন্সও তাদের মেইনটেইন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনে। সব প্লেনের মেরামতির জন্য কঠোর নিয়ম তৈরি করা হয়। এই বড়সড় পরিবর্তনের ফলেই বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণ আরও নিরাপদ হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাপান ফ্লাইট 123 এর 520 জন যাত্রীকে এর মূল্য নিজেদের জীবন দিয়ে দিতে হয়েছে। বিপদের সেই মুহূর্তেই অসাধারণ সাহস দেখিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করা সেই পাইলট ও কেবিন ক্রুদের আমরা গভীর শ্রদ্ধা জানাই। আর আপনাদের কাছে অনুরোধ, কমেন্টে এই দুর্ঘটনার প্রাণ হারানো সব মানুষের আত্মার শান্তির জন্য একটি প্রার্থনা জানাবেন। ধন্যবাদ।